সুপ্রভাত ক্লাস 11-এর ছাত্রদের। আমরা বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের স্মার্ট ক্লাসরুমে উপস্থিত রয়েছি। এখানে আমি যদিও পড়াবো প্রচলিত পদ্ধতিতে, অর্থাৎ চক, ডাস্টার, বোর্ড এগুলোর ব্যবহার করে। ক্লাস 11-এর যে কম্পন ও তরঙ্গ চ্যাপ্টার বা যে অংশটা একদম শেষে আছে, তার একদম শেষের একটা অংশকে আমি বেছে নিয়েছি আজকে পড়াবো বলে। হঠাৎ করে এই অংশটা বাছলাম কেন না, প্রতি বছরই আমি এইটাই প্রথমে পড়াই। তার কারণ এই আজকে যে সময়ে আমরা এই ক্লাসটা করছি, তার আগে ক্লাস 11-এর বেশ কিছু পড়া বিভিন্নভাবে এগিয়ে গেছে। কাজেই সেইগুলো পড়ালে একটু কম ইন্টারেস্ট লাগবে, সেই জন্য আমি শেষের দিকের একটা অংশ পড়াচ্ছি। এবং এই অংশটা পড়াচ্ছি তার কারণ এইটার জন্য খুব বেশি পূর্ব জ্ঞানের প্রয়োজন নেই। ক্লাস 9-এ আমরা কম্পন, তরঙ্গ এসব সম্পর্কে যে প্রাথমিক ধারণাগুলো করেছি সেগুলো নিয়েই এটা বোঝা যাবে। যেখানে যেখানে একটু বোঝানোর ব্যাপার থাকবে সেগুলো আমি বলে দেবো। তো আমরা সেই জন্য শুরু করছি। আমি লিখে রেখেছি বোর্ডে। একটা হলো টান করা তারের কম্পন, ভাইব্রেশন অফ এ স্ট্রেচড স্ট্রিং। আর একটা হলো বায়ুস্তম্ভের কম্পন, ভাইব্রেশন অফ এয়ার কলাম। তো এই দুটো জিনিসেরই প্র্যাকটিক্যাল প্রয়োগ আমরা প্রতিনিয়ত দেখি। আমরা যে গিটার বাজানো, এখন তো ছেলেদের অনেকের মধ্যেই গিটার বাজানোর শখ আছে, তো গিটার, সেতার, সরোদ, এই সমস্ত যে টান করা তারের যন্ত্রগুলো, সেই যন্ত্রগুলোর কম্পনের একটা ফিজিক্স এখান থেকে বোঝা যাবে। আবার বাঁশি, তার যে কম্পন, বাঁশি বাজানো অর্থাৎ বায়ুস্তম্ভের কম্পন, সেটাও আমরা এখানে বুঝতে পারবো। কিন্তু এই দুটো জিনিস পড়ার আগে আমরা কয়েকটা বিষয় একটুখানি বলে নিই। প্রথম যে বিষয়টা বলবো যে তরঙ্গ দু রকমের। একটা হলো তির্যক তরঙ্গ, তাকে আমরা ইংরেজিতে বলি ট্রান্সভার্স ওয়েভ। আর একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাকে আমরা ইংরেজিতে বলি লঙ্গিচুডাইনাল ওয়েভ। কীরকম দুটো? প্রথম আমরা তির্যক তরঙ্গ দিয়ে বলি। আসলে আমরা তরঙ্গ বুঝলেই বা বোঝালে বা ছবি আঁকলে সবসময় তির্যক তরঙ্গের ছবি আঁকি। কোথাও একটা পুকুরে যদি একটা ঢিল ফেলা হয়, তাহলে সেই ঢিলটা যেখানে ফেলা হলো সেখান থেকে তরঙ্গ সৃষ্টি হয় এবং সেটা পুকুরের পাড় পর্যন্ত এগিয়ে যায়। এই যে তরঙ্গটা, অর্থাৎ তরঙ্গটা এগোচ্ছে এরকমভাবে, কিন্তু পুকুরের জলের কণাগুলো কাঁপছে এরকমভাবে। অর্থাৎ যে ধরনের তরঙ্গে আমরা ছবিটা আঁকি আঁকে, যে ধরনের তরঙ্গে এখানে তরঙ্গটা এগোচ্ছে এই দিকে, কিন্তু কণাগুলোর কম্পন কীরকম হচ্ছে? এরকম। অর্থাৎ তরঙ্গের গতির দিক, অগ্রগতির দিক এবং কণাগুলোর কম্পন, এ দুটো পরস্পর লম্ব। সেই ধরনের তরঙ্গকে আমরা বলি তির্যক তরঙ্গ, তাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। এখানে একটা বিষয় মনে রাখার কথা, যে এখানে কণাগুলোর কোনো স্থানান্তর হয় না, শুধুমাত্র আলোড়নটা চলে যায়। ইংরেজিতে বলে ডিস্টারবেন্সটা সরে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, কিন্তু কণাগুলো যে যার নিজের জায়গায়। এইটা হলো কণাগুলোর মিন পজিশন, অর্থাৎ স্থির থাকলে কণাগুলো এখানে থাকতো, সেই মিন পজিশনের সাপেক্ষে কাঁপে। অর্থাৎ কণাগুলোর কম্পন এবং তরঙ্গের অগ্রগতি, এই দুটো পরস্পর লম্ব হয় যে ধরনের তরঙ্গে, সেই ধরনের তরঙ্গকে আমরা বলি তির্যক তরঙ্গ। আমরা স্কুলেতে যখন ওই স্পোর্টসের আগে মাঠ তৈরি করি, ট্র্যাক তৈরি করি, তখন সেই ট্র্যাকে দড়ি ধরা হয়। দড়ি ধরে তারপরে দড়িটাকে সোজা করার জন্য মাঝে মাঝে বলা হয় ঝাঁকা। এই ঝাঁকালে দেখা যায় একটা তরঙ্গ তৈরি হলো এবং দড়িটা দিয়ে এগিয়ে গেল। তাতে কিন্তু আমি এগিয়ে গেলাম না। অর্থাৎ কণাগুলো যে যার নিজের জায়গায় তার ভূমিকাটা পালন করলো, কিন্তু তাতে যে সৃষ্ট আলোড়ন অর্থাৎ ডিস্টারবেন্স ইন দ্য মিডিয়াম, সেইটা কিন্তু এগিয়ে গেল। এই ধরনের তরঙ্গকে আমরা বলছি তির্যক তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ আমি প্রথমে এইরকমভাবে আঁকি, যে একটা স্প্রিং, এটাকে আমি উলম্বভাবে আঁকলাম। একটা স্প্রিং, সেই স্প্রিংটার শেষে তলাতে একটা ওজন আছে, এখানে একটা ওজন ঝোলানো আছে। তো এই ওজনটা এখানে অনেকগুলো কম এঁকেছে, এটা অনেক বেশি হলে আরও বোঝানো যেত। আমি ব্যাপারটা বলছি। এই ওজনটাকে টেনে যদি আমরা ছেড়ে দিই, তাহলে দেখা যাবে এই স্প্রিংয়ের মধ্যে কোনো কোনো জায়গায় স্প্রিংগুলো একটু দূরে দূরে হয়ে গেছে, আর কোনো কোনো জায়গায় স্প্রিংগুলো খুব কাছাকাছি হয়েছে।
আবার কোনো কোনো জায়গায় একটু দূরে দূরে হয়েছে, আবার কোনো কোনো জায়গায় স্প্রিংগুলো একটু কাছাকাছি হয়েছে। এই যে ব্যাপারটা সৃষ্টি হলো এবং একটা তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তো এই যে তরঙ্গের অগ্রগতি এবং স্প্রিংয়ের যে কণাগুলোর কম্পন, এটা কিন্তু একই দিকে, অর্থাৎ তরঙ্গের অগ্রগতির দিক এবং স্প্রিংয়ের কণাগুলোর কম্পনের দিক, তাদের মধ্যে কোণ শূন্য এবং তারা একই দিকে সমান্তরাল। এই ধরনের তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরম তরঙ্গের কথা আমরা ক্লাস 9-এ পড়েছি। এরম তরঙ্গ হলো শব্দ তরঙ্গ। আমরা মূলত এখানে শব্দ তরঙ্গের অর্থাৎ শব্দ সৃষ্টি নিয়েই আলোচনা করব। এই দুটো জিনিসের শব্দ সৃষ্টি নিয়েই আলোচনা করব। শব্দ তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছিলাম উপরটা এবার মুছি, যে শব্দ সৃষ্টি করার ল্যাবরেটরিতে একদম প্রাথমিকভাবে যে যন্ত্রটি দিয়ে করা হয় সেটাকে আমরা বলি টিউনিং ফর্ক। এই টিউনিং ফর্ক সুরশলাকা। এই টিউনিং ফর্কের চারপাশে আমি কোনো একটা দিকে দেখাচ্ছি যে বায়ুস্তর সাধারণ অবস্থায়, টিউনিং ফর্ক এখন স্থির আছে, কাঁপানো হয়নি ওকে। একটা নির্দিষ্ট কম্পাঙ্কের টিউনিং ফর্ক আমি নিয়েছি, সেটা 256 হার্টজ হতে পারে, 480 হার্টজ হতে পারে, 512 হার্টজ হতে পারে। তো এর পাশে যে বায়ুস্তরগুলো, সেই বায়ুস্তরগুলোকে আমি কতগুলো সমান্তরাল রেখা দিয়ে দেখিয়েছি। এবার কাঁপালাম এটাকে। একটা টিউনিং ফর্ককে কাঁপাতে গেলে আমরা জানি একটা রাবার প্যাডযুক্ত হাতুড়ি দিয়ে এটাকে আঘাত করতে হয়। তাহলে এটা হলো হ্যান্ডেল আর এইগুলো হলো বাহু, আর্ম অফ দ্য টিউনিং ফর্ক। তো আমি কোনো একটা বাহুতে লাগালাম, ধাক্কা দিলাম, তাহলে এই বাহুটা কাঁপতে শুরু করবে। তো ধরনের কাঁপতে শুরু করলে একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। যখন এদিকে এলো তখন এই যে বায়ুস্তর, সেই বায়ুস্তরগুলোর উপর একটা প্রেসার তৈরি করলো, চাপ সৃষ্টি করলো। তাহলে দেখা গেলো খানিকগুলো বায়ুস্তর তারা কাছাকাছি এলো। এই যে কাছাকাছি এলো বায়ুস্তরগুলো, অর্থাৎ বায়ুস্তরের ঘনত্ব এখানে বাড়লো, এই অংশটাকে বলা হয় ঘনীভবন। এই অংশটাকে আমরা বলি ঘনীভবন, ইংরেজিতে এটাকে বলা হয় কন্ট্রাকশন। এরপরে কি হলো? এরপর তো এটা হচ্ছে অনেক দ্রুত, কিন্তু আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে এলো, তারপর এটা এইদিকে এলো। এইদিকে যখনই এলো তখনই এই যে বায়ুস্তরের উপর চাপ সেটা কমে গেল এবং দেখা গেল যে ঘনীভূত অংশটা সেটা খানিকটা এগিয়ে গেছে। আর এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে বায়ুস্তরের ঘনত্বটা কমে গেছে। তাহলে এখানটা আর ঘনীভবন নাই, তাহলে তখন এখানটা হয়ে গেছে ঘনীভবন আর এখানটা হয়েছে তনুভবন, অর্থাৎ বায়ুস্তরের ঘনত্ব যা ছিল তার থেকে কমে গেছে আর এখানে বায়ুস্তরের ঘনত্ব বেড়ে গেছে। একে বলে রেয়ারফ্যাকশন। তো এই ঘনীভবন আর তনুভবন এর মাধ্যমে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি বায়ুস্তরগুলোর কোণ এদিকে হচ্ছে আর তরঙ্গটাও এইদিকেই অগ্রসর হচ্ছে, শব্দ তরঙ্গটাও এইদিকেই অগ্রসর হচ্ছে। এই ধরনের তরঙ্গকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিন্তু প্রথমেই মানে শুরুতেই এখন আমি বলে নিই যে এরপরে যে তরঙ্গগুলো পড়ব সেগুলো সবই তির্যক তরঙ্গ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ শব্দ তরঙ্গের কথা বলবো কিন্তু সেগুলো বোঝাবো তির্যক তরঙ্গ দিয়ে। তো এবার আমরা এই যে তির্যক তরঙ্গের কতগুলো কথা একটু বলে নিই, মনে পড়িয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা তির্যক তরঙ্গ, একটু বড় করে ছবিটা আঁকি, তির্যক তরঙ্গ এই যে এই জায়গা থেকে এই জায়গা, অর্থাৎ একটা শূন্য জিরো, তারপর এটা কি হলো ম্যাক্সিমাম, তারপর আবার কি হলো শূন্য, তারপর উল্টো দিকে ম্যাক্সিমাম, তারপর আবার শূন্য। এই যে দুটো, এই যে পুরো অংশটা হলো, এই তরঙ্গ সৃষ্টিটা হলো কেন? এই যে তরঙ্গটা কেন সৃষ্টি হলো? এই তরঙ্গটা সৃষ্টি হলো কম্পনের ফলে। এই কম্পন যখন পড়েছিলাম, এগুলো একটু পিছিয়ে যেতে হচ্ছে, যে কোনো একটা ধর এখানে একটা পেন্ডুলাম আছে, এই পেন্ডুলামটা এরকমভাবে দুলিয়েছি, তাহলে পেন্ডুলাম দুলছে, এখান থেকে শুরু করলো, এই গেল আবার এখানে এলো, এই গেল এখানে এলো, এইটা হলো একটা পূর্ণ কম্পন। একটা পূর্ণ কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গ যতটা অগ্রসর হয় সেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য, সেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো সমস্তই আগে আছে, আমি শুধু ওই বিষয়গুলো পড়ানোর জন্য এর ছোট ছোট করে সংজ্ঞাগুলো বা বিষয়টা কি সেটা বোঝানোর চেষ্টা করছি। তো এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য কতক্ষণ, এটা যেতে সময় কতটা লাগে? এখানে সময় লাগে একটা দোলনকাল,
অর্থাৎ একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে বলা হয় দোলনকাল। এর আরেকটা নাম আছে, সেটাকে বলে পর্যায়কাল। ইংরেজিতে এটাকে বলা হয় টাইম পিরিয়ড। ইংরেজিতে এটাকে বলা হয় টাইম পিরিয়ড। তাহলে এক পর্যায়কাল সময়ে তরঙ্গটা একটা তরঙ্গ দৈর্ঘ্য এগোয়। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। এবং আমরা এখানে আগে আলোচনা করেছি যে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক, কম্পাঙ্ক কাকে বলে না, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয় তাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং বেগ, তরঙ্গের বেগ, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা। এগুলো সবগুলোই ক্লাস 9-এ পড়েছিস, আমি সেগুলোকে জাস্ট একবার মনে পড়াচ্ছি। অর্থাৎ v = n × ল্যামডা। আবার n সমান 1/t। টি কোনটা না, টি হচ্ছে এইটা, টি হচ্ছে দোলনকাল, এই টি হচ্ছে দোলনকাল। n = 1/t। তাহলে v = λ/t, এটাও একটা সম্পর্ক। এই সম্পর্কগুলো ক্লাস 9-এ আমরা পড়েছি, সেগুলোকে আমি শুধুমাত্র একবার মনে পড়লাম। জাস্ট আমি একবার এতক্ষণ যা পড়ালাম সেটাকে কনক্লুড করি যে আমরা দু ধরনের তরঙ্গের কথা পড়লাম। একটা হলো তির্যক তরঙ্গ আর একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ ট্রান্সভার্স ভাইব্রেশন বা ট্রান্সভার্স ওয়েভ ব্রাদার, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে লঙ্গিটিউডাইনাল ওয়েভ। তির্যক তরঙ্গের উদাহরণ আমরা বললাম যে পুকুরে একটা ঢিল ফেললে যে তরঙ্গটা সৃষ্টি হয়, ওয়াটার ওয়েভস যাকে বলে, সেই তরঙ্গটা হলো একটা তির্যক তরঙ্গের উদাহরণ। আবার যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলো, গামা রে, এক্স রে, এরা সবাই তির্যক তরঙ্গ। তবে আমরা এখানে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে কথা বলছি না, আমরা যে তরঙ্গগুলো নিয়ে কথা বলছি সেটা সবগুলোই একটা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, এগুলোকে আমরা মেকানিক্যাল ওয়েভস বলছি। যে কোনো তরঙ্গে কি হয় না, আলোড়ন অর্থাৎ ডিস্টারবেন্স ইন দ্য মিডিয়াম, সেইটা এগিয়ে যায়। তো এই যে তরঙ্গ এগিয়ে গেল, এক্ষেত্রে যদি কণাগুলোর কম্পনের দিক এবং তরঙ্গের অগ্রগতির দিক পরস্পরের সঙ্গে লম্ব হয়, তাহলে সেটাকে আমরা বলবো তির্যক তরঙ্গ। আর কণাগুলোর অগ্রগতির দিক এবং কণাগুলোর কম্পনের দিক এবং তরঙ্গের অগ্রগতির দিক যদি পরস্পরের সমান্তরাল হয়, তাহলে সেটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ। এই শব্দের কথা আমরা ক্লাস 9-এ পড়েছি। শব্দ অগ্রসর হয় কিভাবে না, শব্দ তৈরির একটা যন্ত্র, সেটা হচ্ছে সুর শলাকা, টিউনিং ফর্ক। সেই টিউনিং ফর্ককে কাঁপালে সেই টিউনিং ফর্ক তার চারপাশে থাকা যে বায়ুস্তর, সেই বায়ুস্তরের উপর চাপ সৃষ্টি করে। প্রথমে একটা দিকে এইদিকে মুভ করলে, এটা এইদিকে মুভ করলে বায়ুস্তরে চাপ সৃষ্টি হয়। আবার যখন এইদিকে মুভ করে তখন সেটার বায়ুস্তরের উপর চাপ কমে যায়, অর্থাৎ বায়ুস্তরের ঘনত্ব বাড়ে এবং কমে। যেখানে বায়ুস্তরের ঘনত্ব বেড়েছে সেই অংশটাকে আমরা বলি ঘনীভবন বা ঘনীভূত স্তর, কন্ট্রাকশন। আর যে অংশে বায়ুস্তরের ঘনত্ব কমে গেছে সেই অংশটাকে আমরা বলি তনুভূত স্তর বা তনুভবন, এটাকে বলে রেয়ারফ্যাকশন। তো এইরকমভাবে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়। আবার এখানে আমরা দেখিয়েছি একটা স্প্রিংকে যদি কাঁপানো হয়, এটা উলম্বভাবে কাঁপিয়েছি, এটা অনুভূমিকভাবে, অর্থাৎ এটা ভার্টিক্যালি করেছে। এটা যদি হরাইজন্টালি করতাম একই রকম ঘটনা ঘটতো। সেটাকে যদি একটা ওজনকে দিয়ে টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে তার একটা অংশে ঘনীভবন আর একটা অংশে তনুভবন সৃষ্টি হচ্ছে। তারপরে আমরা জাস্ট কতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। তরঙ্গ দৈর্ঘ্য কী সেটা দেখালাম, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করলাম। টি, ক্যাপিটাল টি দিয়েই প্রকাশ করা হয় টাইম পিরিয়ড, সেটা হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। একটা পূর্ণ কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গটা যতটা অগ্রসর হয় সেটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। বেগ, তরঙ্গ অগ্রসর হচ্ছে, অর্থাৎ তরঙ্গের বেগ আছে, তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা খুব পরিচিত সবার কাছে, v = n λ। আবার কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্কটা হচ্ছে n = 1/t, তাহলে v = λ/t, এটাও একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই ছিল এতক্ষণ আমরা পড়ানোর জন্য যতটুকু গা গরম করলাম, অর্থাৎ আগের কথাগুলো বললাম। আরও কিছু কথা বলার আছে। এরপরে যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ বললাম যে একটা পুকুরে ঢিল ফেললাম, তাতে তরঙ্গ তৈরি হলো, তির্যক তরঙ্গ, সেটা এগিয়ে গেল। বা একটা দড়িকে ঝাঁকালাম, আমরা মাঠে ওই দৌড়ে ট্র্যাক কাটার সময় যেমন করি, সেটায় তরঙ্গ তৈরি হলো, এগিয়ে গেল। এবারে আমি একটু অন্যরকম জিনিস করছি, সেটা হচ্ছে যে একটা তারকে দুটো সাপোর্টের মাঝখানে আটকে রাখছি, দুটো সাপোর্টের মাঝে আটকে রাখছি।
এই দুটো সাপোর্টের মাঝে আটকে রাখে আমি এই তারটাকে এরকমভাবে কাঁপালাম। এরকমভাবে কাঁপলে এখানে একটা তরঙ্গ সৃষ্টি হবে এবং সেই তরঙ্গটা অগ্রসর হয়ে এখানে বাধা পাবে। এই বাধা পেলেই সিমিলার একটা তরঙ্গ অর্থাৎ প্রতিফলিত হয়ে এই যে তরঙ্গটা যাচ্ছিল আর ফিরে আসবে আর একটা তরঙ্গ, দুদিক থেকেই হবে এই ঘটনাটা। এবং দেখা যাবে আমি যদি মাঝখানটা ধরে কাঁপাই তাহলে এই তারটা শুধু এইরকমভাবেই কাঁপছে, শুধু এইরকমভাবেই কাঁপছে। এই যে তরঙ্গটা এখানে সৃষ্টি হলো, এটা তো এগোচ্ছে না, এটা একটা জায়গাতেই কাঁপছে এবং তার থেকে শব্দ তৈরি হচ্ছে। তো এই যে তরঙ্গটা তৈরি হলো, এই তরঙ্গটাকে বলা হয় স্থাণু তরঙ্গ। এই তরঙ্গটাকে বলা হয় স্থাণু তরঙ্গ, ইংরেজিতে এটাকে বলা হয় স্টেশনারি ওয়েভ। তো এই স্থাণু তরঙ্গ সৃষ্টির দুটো উদাহরণ, যে দুটো আমি একদম প্রথমে লিখেছিলাম, অর্থাৎ টান করা তারের তির্যক কম্পন এবং একটা বায়ুস্তম্ভের কম্পন, এই দুটো বিষয়ই হচ্ছে স্থাণু তরঙ্গ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দুটো সিমিলার কাইন্ড অফ ওয়েভ তারা একে অপরের উপর সুপার ইম্পোজ হচ্ছে, উপরিপাতিত হচ্ছে, তার ফলে যে তরঙ্গ রূপটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্থাণু তরঙ্গ। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, এই যে দুটো জিনিসই আমি লিখেছিলাম সেই দুটো জিনিসই আমাদের ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে করতে হবে ল্যাবরেটরি থেকে। সেই জন্য আমার এই যে বিষয় দুটো বাছার একটা কারণ, অর্থাৎ আমাদের এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর সঙ্গে যে পরিচয় আছে তার একটা ফিজিক্স বোঝা যাবে এবং এই দুটো জিনিসকেই আমরা ল্যাবরেটরিতে গিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব, সেই জন্য এই দুটোকে বাছা হয়েছে। তাহলে এখানে একটা স্থাণু তরঙ্গ সৃষ্টি হলো। এই যে স্থাণু তরঙ্গ সৃষ্টি হলো, এই স্থাণু তরঙ্গ সৃষ্টি হলো, এটা তো তরঙ্গের রূপ একটা। এই তরঙ্গের রূপে দেখা যাচ্ছে যে এখানে এর মাঝখানটা দিয়ে যখন কাঁপাচ্ছি, মাঝখানটাকে যখন খোঁচা মেরে কাঁপাচ্ছি, এটা আমরা অনেক জায়গাতেই করে থাকি, এটা গার্ডার নিয়ে এরকমভাবে কাঁপাই। তো সেখানে যে তরঙ্গটা সৃষ্টি হলো সেই তরঙ্গের এইটাকে আমরা বলছি একটা লুপ। এই লুপটার এখানে যে অংশটা তৈরি হয়েছে আর এখানে যে অংশটা তৈরি হয়েছে, অর্থাৎ এখানটায় তো কাঁপবে না কারণ এখানে তো বাধা আছে, এখানটায় কাঁপবে না, এখানটা বাধা আছে। এই দুটো পয়েন্টকে বলা হয় নিস্পন্দ বিন্দু। এই দুটো পয়েন্টকে বলা হয় নিস্পন্দ বিন্দু, ইংরেজিতে এটাকে বলা হয় নোড। আর যেখানে সব থেকে বেশি কেঁপেছে, যে অংশে সব থেকে বেশি কেঁপেছে সেই অংশটাকে বলা হয় সুস্পন্দ বিন্দু, ইংরেজিতে এটাকে বলা হয় অ্যান্টিনোড। তাহলে একটা টান করা তার, তাকে তির্যকভাবে কাঁপিয়েছি, আমি একটা বিশেষ কাঁপানো দেখিয়েছি শুরুতে, তার দুটো প্রান্তে যেখানে ওটা বাঁধা আছে সেখানে কম্পন শূন্য, কোনোভাবেই কাঁপছে না। সেই দুটো অংশকে আমরা বলছি নিস্পন্দ বিন্দু। এখানে একটা নিস্পন্দ বিন্দু, এখানে একটা নিস্পন্দ বিন্দু, আর এখানে একটা নিস্পন্দ বিন্দু, ইংরেজিতে নোড। আর যেখানে সব থেকে বেশি কেঁপেছে সেটাকে আমরা বলছি সুস্পন্দ বিন্দু বা অ্যান্টিনোড। এবার এখানে দেখা যাচ্ছে যে দুটো নিস্পন্দ বিন্দুর মাঝে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু আছে। তো এইটা টান করা তারের তির্যক কম্পনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। এটাকে বাড়াবো, আস্তে আস্তে এটা বাড়বে, তাহলে আমরা আরেকটু পরিষ্কার করে বুঝতে পারবো। আরেকটা বিষয় জাস্ট বলে নিই যে আমরা পুরো আলোচনাটাই করব, আমাদের সিলেবাস আছে, আমাদের পুরো আলোচনাটাই করব তির্যক কম্পন দিয়ে, অর্থাৎ ট্রান্সভার্স ওয়েভ দিয়ে। কিন্তু আমরা এটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গও, এখানে অনুদৈর্ঘ্য স্থাণু তরঙ্গও এখানে সৃষ্টি করতে পারি। তার জন্য এই যে তারটাকে এরকম কাঁপালে চলবে না, এরকমভাবে টানতে হবে। সেটা টানা হয় শ্যাময় লেদার বলে। শ্যাময় লেদার হচ্ছে, শ্যাময় একটা বিশেষ ধরনের ছাগল, সেই ছাগলের চামড়া দিয়ে তৈরি হয় শ্যাময় লেদার। সেখানে লেদার মানে জ্যাকেট, জুতো এসব তৈরি হয়। কিন্তু সেই শ্যাময় লেদার দিয়ে আমরা যদি এটাকে টানি, কিরম টানলাম, এটাকে তো এরমভাবে কাঁপাবো, তাহলে এরকমভাবে যদি টানি তাহলে এখানে যে তরঙ্গটা সৃষ্টি হবে সেটা স্থাণু তরঙ্গ, কিন্তু সেটা তির্যক স্থাণু তরঙ্গ না, সেটা অনুদৈর্ঘ্য স্থাণু তরঙ্গ, অর্থাৎ লঙ্গিটিউডাইনাল স্টেশনারি ওয়েভ, বা ভিজে ফ্লানেল দিলেও এটা করা যায়। কিন্তু আমরা সেই বিষয়টা আমাদের এখানকার আলোচনার মধ্যে নেই। আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তির্যক কম্পন, তার জন্য সৃষ্ট হওয়া স্থাণু তরঙ্গ, একবার একটা টান করা তারের ক্ষেত্রে আর একবার একটা বায়ুস্তম্ভের ক্ষেত্রে। এবারে যে বিষয়টা আমরা
পড়তে চাইছি সেই জায়গাটায় আসি। প্রথমেই একটা জিনিস শুধু বলে নিতে হবে যে এই যে তরঙ্গের বেগ, তির্যক তরঙ্গের বেগ, এর একটা সূত্র আছে। এইটা আমরা ইট ক্যান বি প্রুভড, আমাদের সিলেবাসেও এটা কোথাও প্রমাণ করা নেই, যে v ইজ ইকুয়াল টু রুট ওভার টি বাই এম। ভি ইজ ইকুয়াল টু রুট ওভার টি বাই এম। এখানে টিটা কি? টি হচ্ছে টেনশন, তারের টান, তারের টান। এম হচ্ছে মাস পার ইউনিট লেংথ অফ দ্য ওয়্যার, মাস পার ইউনিট লেংথ অফ দ্য ওয়্যার। আর ভি তো ভেলোসিটি, ভি হচ্ছে ভেলোসিটি। এইটা মনে রাখ, এইটা মনে রাখ যে ইট ক্যান বি প্রুভড যে ট্রান্সভার্স ওয়েভ তার বেগের ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার টি বাই এম, টি টেনশন ইন দ্য ওয়্যার, এম মাস পার ইউনিট লেংথ অফ দ্য ওয়্যার, আর ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড ওয়েভ প্রডিউসড। তো এইটা আমাদের মাথায় থাকবে। এরপরে আমরা আমাদের দুটো আসল যে বিষয়, অর্থাৎ টান করা তারের কম্পন এবং বায়ুস্তম্ভের কম্পন, এই দুটো আলোচনা করব। তাহলে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, ইট ক্যান বি প্রুভড। এরপরে আমরা আসলে যা পড়তে চাইছি আজকে সেই অংশটায় যাচ্ছি। তবুও তার মাঝে মাঝে কিছু জিনিস আগের বিষয়ে একটু একটু বলে নিতে হবে অবশ্যই। প্রথমে বলছি যে এই যে টান করা তার, এই টান করা তারের মাঝখানে একদম মিড পয়েন্টে এইখানটায় আমি খোঁচা মারলাম। এই খোঁচা মেরে আমি এটাকে কাঁপালাম। তাহলে এই তারটা একই রকম এখানে তরঙ্গ তৈরি হবে, সেই তরঙ্গগুলো দুদিক থেকে প্রতিফলিত হবে, রিফ্লেক্টেড হবে, এবং একটা তরঙ্গের উপর সিমিলার আর একটা তরঙ্গ চাপবে, এবং তার ফলে যে রেজাল্টটা হবে আমরা সেই রেজাল্টটা নিয়ে আলোচনা করছি। তাতে দেখব যে এই তারটা এইরকমভাবে কাঁপছে। এই যে তারটা কাঁপছে, এখানে এই যে এটা তৈরি হলো, এটা হলো একটা লুপ। এটা এর আগেই আলোচনা করছিলাম, এটাকে নিয়ে আরেকটু ডিটেলে বলবো এখানে। তো এবার এই যে লুপটা তৈরি হলো, এই লুপটার এই দুটো কি? এই দুটো হচ্ছে নোড, N1 বলছি, N2 বলছি, আর এইটা হলো অ্যান্টিনোড, এখানে হলো অ্যান্টিনোড। এবার আমরা একটু আগে ফর্মুলা কি বললাম, যে V ইজ ইকুয়াল টু রুট ওভার টি বাই এম। এম হচ্ছে মাস পার ইউনিট লেংথ অফ দ্য ওয়্যার, টি হচ্ছে টেনশন অফ দ্য ওয়্যার। এবারে এইটাকে তুই একটু উপরে লিখি, V ইজ ইকুয়াল টু রুট ওভার টি বাই এম। তুই যদি তোর তরঙ্গের হিসেবে দেখিস, এই যে এটা হলো, এটা কি? এই তারটার লেংথটা প্রথম লিখে রাখি, এই তারটার লেংথ হচ্ছে এল। তো এই যে তরঙ্গটা হলো, এটাকে যদি তুই বাড়াতিস, তাহলে এইটা হলে তো তবে তো একটা তরঙ্গ দৈর্ঘ্য হতো, এইখানে এলে তবে তো একটা তরঙ্গ দৈর্ঘ্য হতো। তাহলে এইটুকুটা কি? এইটুকুটা হলো ল্যামডা বাই 2। এই যে এই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি ল্যামডা হতো বা ল্যামডা 1 হতো, এই যে তরঙ্গ দৈর্ঘ্য তার অর্ধেক হচ্ছে এটা। তাহলে এল সমান ল্যামডা বাই 2। এবার আমরা ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এটা তো আমরা জানি। তাহলে এন অর্থাৎ এটার কম্পাঙ্ক কত? এন ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। ভি ফর্মুলা আমরা জানি, আর এখানে আমরা দেখলাম ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু এল, অর ল্যামডা ইজ ইকুয়াল টু 2L। তাহলে এবার ল্যামডার জায়গায় আমি 2L বসাচ্ছি, 1/2L, আর ভি এর জায়গায় এটা বসাচ্ছি রুট ওভার টি বাই এম। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা এনে হাজির করলো আমাদের কাছে, যে এন অর্থাৎ যেভাবে আমি তারটাকে এখন কাঁপিয়েছি, সেই তারটার যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটা হচ্ছে 1/2L ইন্টু রুট ওভার টি বাই এম, যেখানে টি হচ্ছে টেনশন ইন দ্য ওয়্যার, এম হচ্ছে মাস পার ইউনিট লেংথ অফ দ্য ওয়্যার, এল হচ্ছে লেংথ অফ দ্য ওয়্যার। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, এইটা আমরা পেলাম। এই সম্পর্ক থেকে আমরা কিছু সূত্রের কথা
বলবো, কিন্তু যে বিষয়টা তার আগে বলবো সেটা হচ্ছে যে কোনো একটা তারকে অনেক রকমভাবে কাঁপানো যায়। কীরকমভাবে কাঁপানো যায় আমি দেখাই, পরেরটা দেখাই, তারপর আলোচনা করব। যে এই তারটাকে আমি মাঝখানে হাত দিলাম, মাঝখানে টাচ করলাম, নিয়ে কোনো একটা দিক আমি মিডলে আবার এটাকে খোঁচা মারলাম, এটাকে প্লাকিং বলে। সেই প্লাকিং সম্পর্কে আমি আরেকটু পরে আলোচনা করব। তাহলে দেখা যাবে এই তারটা তখন এরকমভাবে কাঁপছে। অর্থাৎ এখানে কটা লুপের সৃষ্টি হয়েছে, এখানে লুপের সৃষ্টি হয়েছে দুটো, এই একটা লুপ এবং এই একটা লুপ। এখানে একটা নোড, এখানে একটা নোড। কেন নোড না, এখানে তো আমি হাত দিয়েছি, তাহলে এখানে তারের কম্পন নেই, দুপাশে বাধা আছে, এখানে তারের কম্পন নেই, এখানেও একটা নোড তৈরি হয়েছে, আর এখানে অ্যান্টি নোড তৈরি হয়েছে। তাহলে দেখা যাচ্ছে দুটো নোড কখনো পাশাপাশি থাকবে না, তার মাঝে কি থাকবে? অ্যান্টি নোড। দুটো নোড কখনো পাশাপাশি থাকবে না, তার মাঝে অবশ্যই একটা অ্যান্টি নোড থাকবে। আবার দুটো অ্যান্টি নোডও পাশাপাশি নয়, তার মাঝে একটা নোড আছে। অর্থাৎ সুস্পন্দ বিন্দু দুটোর মাঝে একটা নিস্পন্দ বিন্দু আছে, বা যদি অন্যভাবে বলি দুটো নিস্পন্দ বিন্দুর মাঝেও একটা সুস্পন্দ বিন্দু আছে। এখন যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এইটার কম্পাঙ্ক বেশি না এইটার কম্পাঙ্ক বেশি। দেখা যাচ্ছে যে এইটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এইটার তরঙ্গ দৈর্ঘ্য, এটা যদি ল্যামডা না বলে এটাকে আমি ল্যামডা 1 বলতাম, তাহলে ভি ল্যামডা 1 হতো, তাহলে এটা 12 হতো। কিন্তু এটার ক্ষেত্রে তো একটা অন্য ল্যামডা, অন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়েছে। ধরে না দৈর্ঘ্য তো এল, এটা নিয়ে কোনো সমস্যা নেই, দৈর্ঘ্য তো একই আছে। কিন্তু এই যে এটা তো একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এখানে তো একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়েছে। এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা হয়েছে এটাকে আমি যদি ল্যামডা 2 বলি, তাহলে ল্যামডা 2টা এই তরঙ্গ দৈর্ঘ্যটা এই তরঙ্গ দৈর্ঘ্যের থেকে ছোট। অর্থাৎ এখানকার কম্পাঙ্ক বেশি। কম্পাঙ্ক বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, কম্পাঙ্ক কম হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়। তো তাহলে দেখা যাচ্ছে সব থেকে কম কম্পাঙ্কের শব্দ যেটা এই তারকে কাঁপিয়ে বার করা যায় সেটা হলো এইটা। সব থেকে কম কম্পাঙ্কের শব্দ যেটা এই তারকে কাঁপিয়ে বার করা যায় সেটা হলো এইটা। তা কোনো একটা শব্দে আবার এখানে ওই একটু পিছনের কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে এটাও ক্লাস 9-এ পড়েছিস, যে কোনো একটা শব্দ ধর, সেই শব্দটাতে এতগুলো কম্পাঙ্ক আছে। কীরকম আছে? 256 হার্জ, 480 হার্জ, 512 হার্জ, আবার ধর 100 হার্জ, না এটা ধর এটা 300 হার্জ। তো এইরকম একটা শব্দ, এই শব্দে এতগুলো কম্পাঙ্ক আছে। একটা মাত্র শব্দ, কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ সুরশলাকা থেকে তৈরি হয়। এবার কোনো একটা শব্দ করছি, আমরা গান গাইছি, কথা বলছি, বা যে কোনো রকম শব্দ করছি, তাতে অনেকগুলো কম্পাঙ্ক আছে। সেই যে কম্পাঙ্কগুলো, এই যে শব্দটা, এই শব্দের সব থেকে কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ কোনটা? এইটা। এই সব থেকে কম কম্পাঙ্ক বিশিষ্ট যে শব্দ সেটাকে আমরা বলি মূল সুর। এটাকে বলি মূল সুর। ইংরেজিতে এটাকে বলা হয় ফান্ডামেন্টাল। ইংরেজিতে এটাকে বলা হয় ফান্ডামেন্টাল। ইংরেজিতে এটাকে বলা হয় ফান্ডামেন্টাল। এই মূল সুর ছাড়া বাকি সমস্তগুলো, অর্থাৎ এখানে 300 হার্জ, 480 হার্জ, 512 হার্জ, এগুলো সব হচ্ছে এই যে 300 হার্জ, 480 হার্জ, 512 হার্জ, এগুলো সব, এদেরকে বলা হয় উপসুর। ইংরেজিতে এদেরকে বলা হয় ওভারটোনস। ইংরেজিতে এদেরকে বলা হয় ওভারটোনস। আরেকটা জিনিস লক্ষ্য কর, এই যে এদের মধ্যে সব থেকে কম কম্পাঙ্ক অর্থাৎ মূল সুর 256 হার্জ, আর 512 হার্জ সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা 256 × 2, অর্থাৎ মূল সুরের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। তো এই যে 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাচ্ছে, 3, 4 দিয়ে গুণ করলে পাওয়া যেতে পারতো, এরকমও থাকতে পারতো। তাহলে এই যে যেটা মূল সুরের পূর্ণ সংখ্যার সরল গুণিতক, এইটাকে আমরা বলছি সমমেল। এটাকে আমরা বলছি সমমেল। ইংরেজিতে এটাকে বলা হয় হারমোনিক। অনেকগুলো থাকলে হারমোনিক্স হবে, একটা আছে সেজন্য এটাকে হারমোনিক লিখলাম। তাহলে কোনো একটা শব্দ
যে শব্দের মধ্যে অনেকগুলো সুর আছে, মূল সুর কোনটা না যেটা সব থেকে কম কম্পাঙ্কযুক্ত শব্দ। উপসুর কোনগুলো? সমস্ত। এই যে এখানে কটা উপসুর আছে? 3টে। ইংরেজিতে তাদেরকে বলা হয় ওভারটোন, অনেকগুলো আছে ওভারটোনস। আর সমমেল, যেটা মূল সুরের পূর্ণ সংখ্যার সরল গুণিতক, এখানে একটাই আছে, মূল সুরকে 2 দিয়ে গুণ করলে 512 হার্জ পাওয়া যাচ্ছে, সেগুলোকে আমরা বলছি সমমেল বা হারমোনিক। তো এবারে তাহলে এই যে তারটাকে আমি কাঁপাচ্ছি, এই তারটাকে কাঁপালে এইটা হলো সব থেকে কম কম্পাঙ্কের শব্দ যেটা এখান থেকে পাওয়া সম্ভব, সেই জন্য মূল সুর হলো এটা, এবং তার কম্পাঙ্কের মূল সুরের কম্পাঙ্কের যে হিসেব সেটা আমি এখানে দিয়েছি। মূল সুরের কম্পাঙ্কের যে হিসেব সেটা আমি দিয়েছি। কি হয়েছে সেটা? 1/12 ইন্টু √T/m, এইটা হলো মূল সুরের কম্পাঙ্ক। তারপরে কাকে উপসুর বলে, কাকে সমমেল বলে, এই বিষয়গুলো আমরা বুঝিয়েছি। এবার আমি আবার এই জায়গাটায় ফিরে আসছি। এবারে এই জায়গাটায় আসার আগে আমি এইটাকে নিয়ে একটু বলি। কি বলবো না, n অর্থাৎ মূল সুরের কম্পাঙ্ক, এটাকে n1 বলি, মূল সুরের কম্পাঙ্ক n0 বলা যেতে পারতো, তাহলে এগুলোকে λ0 লিখলে সুবিধা হতো। তো এখানে n1 এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু L। কেন? কখন? যখন টেনশন এবং মাস পার ইউনিট লেংথ এই দুটো ফিক্স থাকবে। n1 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √T, আর n1 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল বা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√m। এই তিনটেকে বলা হয় টান করা তারের তির্যক কম্পনের সূত্র। এই তিনটে হলো টান করা তারের তির্যক কম্পনের সূত্র। অর্থাৎ যদি এগুলো লেখা হবে এরকম, এখানে কি কি ফিক্স থাকবে? এখানে T আর M ফিক্সড, এখানে L আর M ফিক্সড, আর এখানে L আর T ফিক্সড। তাহলে এইগুলো আমরা বলতে পারবো এইটা হলো টান করা তারের তির্যক কম্পনের সূত্র, এবং এইগুলো দিয়ে আমরা অঙ্ক কষতে পারবো। আজকে শুধুমাত্র থিওরিটিক্যাল পোর্শনটাই আমি বলছি। এবার এইটাকে আরেকটু বাড়ানো যায়। কীরকমভাবে বাড়ানো যায়? এই যে মাস পার ইউনিট লেংথ, এইটাকে আমি একটু বাড়াই, যে n1 সমান 1/12 √T, এই মাস পার ইউনিট লেংথ m, এটা হলো মাস পার ইউনিট লেংথ। এবার যদি তারটার এরিয়া অফ ক্রস সেকশন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে তার এরিয়া অফ ক্রস সেকশন কত? πr²। এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে πr²। তো এই πr² ইন্টু রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ওয়্যার, এইটা সমান মাস পার ইউনিট লেংথ। এটা দেখ বুঝতে পারছিস কিনা? ডেন্সিটি মানে মাস পার ইউনিট ভলিউম মানে এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু লেংথ। তাহলে এরিয়া অফ ক্রস সেকশন ক্যান্সেলস আউট হবে, তাহলে তলায় শুধু লেংথ থাকবে, তাহলে এটা হয়ে যাবে তখন মাস পার ইউনিট লেংথ। তাহলে এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাকে তখন আমরা লিখতে পারবো πr² ইন্টু রো, πr² ইন্টু রো। তাহলে আমরা এইটাকে দেখব 1/2LR ইন্টু T/π ইন্টু রো। এইটা তখন আরেকটা ফর্মুলা হবে, এই ফর্মুলা দিয়েও আমরা কিন্তু অঙ্ক কষতে পারবো। তো এইটা হলো টান করা তারের তির্যক কম্পনের সূত্রগুলো। সেই টান করা তারের তির্যক কম্পনের সূত্রগুলোকে আমি আরেকটা ফর্মে লিখলাম, এবং এই আরেকটা ফর্মে লিখলে আবার একটা ধর, এটা একটা সেকেন্ড একটা পাওয়া গেল, এটাকে তাহলে অন্য কিছু বলতে হবে, এটাকে ABC। তাহলে সেকেন্ড আরেকটা সূত্র পাওয়া গেল, এবং এখান থেকেও আমরা কিন্তু
এর অঙ্ক যেগুলো দেওয়া হবে নিউমেরিক্যাল সেগুলো আমরা কষতে পারবো। এরপরে আমরা এইগুলো নিয়ে একটু চটপট বলতে শুরু করি। কীরকম? না, প্রথমটা আমরা দেখিয়েছিলাম একটা লুপ তৈরি হয়েছে, এক্ষেত্রে কি ছিল 1/12 √t/m। এই যে তারটা, তার দৈর্ঘ্য হচ্ছে l এবং এইটা λ/2, তাহলে l সমান λ/2 ও λ সমান 2l, তার থেকে এটা আমরা এসেছিলাম। এটা ছিল মূল সুর। নেক্সট আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এখানটায় হাত দিয়েছি, কোনোভাবে চেপে ধরেছি। এখানে যখনই চেপে ধরেছি তখন এখানে কি তৈরি হয়েছে? নোড, নিষ্পন্দ বিন্দু। তারপর এটাকে কাঁপিয়েছি। কাঁপালে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা, কাঁপালে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা, এরকমভাবে কাঁপবে। তাহলে এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা অ্যান্টিনোড, এটা অ্যান্টিনোড। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এল, এটা দৈর্ঘ্য তো এল সমান কি? ল্যামডা। ল্যামডা মানে অন্য একটা ল্যামডা, এটা λ2 ধর। ল্যামডা মানে এখানে একটা অন্য ল্যামডা, এটাকে λ1 বলেছে। তাহলে এল একটা অন্য ল্যামডা। এবারে ফর্মুলা v = n ল্যামডা, তাহলে n, এটা ফর্মুলা আমরা ব্যবহার করছি, n2, অর্থাৎ পরের যে উপসুর তার কম্পাঙ্ক কত হবে? না, পরের উপসুরের কম্পাঙ্ক হচ্ছে n2 = v/λ2। v/λ2, λ2 সমান কত এখানে? l। তাহলে এটা হচ্ছে 1/l √t/m, তার মানে 2 × 1/12 √t/m। তাই 2 × 1/12 √t/m, এটা আমরা দেখেছি এটা কত? n1। তাহলে এটা কত? 2n1। তাহলে আমরা কোনো একটা টান করা তারের তির্যক কম্পনের যখন আলোচনা করছি তখন তার মূল সুর এটা পেয়েছি। এবার তার পরের উপসুরটা কি পেলাম? না, পরের উপসুরটা পেলাম 2n1, অর্থাৎ এটা সমমেল। এটা কত হারমোনিক? এটা হলো সেকেন্ড হারমোনিক। এই যে কত দিয়ে গুণ করা হয়েছে, সেকেন্ড হারমোনিক। কিন্তু এটা হলো ফার্স্ট ওভারটোন, এটা হলো ফার্স্ট ওভারটোন। এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কষার ক্ষেত্রে। এর সেকেন্ড হারমোনিক, ওর ফিফথ ওভারটোন, ওর ফোর্থ হারমোনিক, এরকমভাবে বলবে। তাহলে এটা হলো ফার্স্ট ওভারটোন। তাহলে ফার্স্ট ওভারটোন মানে প্রথম উপসুর কিন্তু দ্বিতীয় সমমেল। অর্থাৎ কোনো একটা টান করা তারকে এরকম যদি মাঝখানে যদি এরকমভাবে যদি কাঁপাই তাহলে কিন্তু আমরা যেটা পেলাম সেটা হলো সেকেন্ড হারমোনিক, কিন্তু এটা ফার্স্ট ওভারটোন পেলাম। এরপরে আমরা তারপরে আবার একটা জায়গায় যাচ্ছি। এবারে যেটা করছি সেটা হচ্ছে যে এর 1/3 কোনো দুটো জায়গাতে হাত দিচ্ছি। 1/3 দুটো জায়গায়, মানে 1/3 করে ভাগ করলো, এরকমভাবে দুটো জায়গায় হাত দিয়ে তারপরে কোনো একটা জায়গায় কাঁপাচ্ছি। তাহলে যে কম্পনটা হবে সেই কম্পনটার চেহারা হবে এইরকম। তাহলে যে কম্পনটা হবে সেই কম্পনটার চেহারা হবে এইরকম। এখানে কটা লুপ তৈরি হলো? 3টে লুপ, অর্থাৎ নোড, 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 নোড আর অ্যান্টি নোড তৈরি হয়েছে এখানে। তো এখানে লেংথ তো এলই, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে গেছে, এটার থেকেও ছোট হয়ে গেছে। তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়েছে মানে কম্পাঙ্ক বেড়েছে। তো আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে, এটাকে λ2 বলেছিলাম, এটাকে λ3 বলি। এটাকে যদি আমরা λ3 বলি তাহলে আমি বলছি l = দেখ λ3/2, 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 অর্থাৎ 3 × λ3/2।
তাহলে ল্যামডা 3 ইজ ইকুয়াল টু 2L/3, 2L/3। তাহলে আমরা তৃতীয় কেসটায় কি দেখলাম না, L সমান 3 ল্যামডা 3/2। এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে আগেরগুলোর থেকে এবং কম্পাঙ্ক বেড়েছে। তাহলে আমি কম্পাঙ্কটা যদি ক্যালকুলেট করি সেটা হবে N3 ইজ ইকুয়াল টু V/λ3। এখানে λ3টা লিখে নেওয়া যেতে পারে, λ3 হচ্ছে 2L/3। তাহলে এখানে যদি এটা করা হয় V সমান √T/m আমরা জানি, তাহলে এটা হবে 3/12 ইন্টু √T/m, বা এটাকে যদি আরেকবার এরকম লিখি 3 ইন্টু 1/12 ইন্টু √T/m। তো এই যে জিনিসটা, এটা আবার N1, এটা N1, তাহলে এটা হলো 3N1। তাহলে আমরা মূল সুর পেয়েছিলাম, দ্বিতীয় সমমেল পেয়েছিলাম, এবার আবার তৃতীয় সমমেল পেলাম। তৃতীয় সমমেল ইংরেজিতে লিখছি, এটা হচ্ছে থার্ড হারমোনিক। খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো মনে রাখা, বিষয়গুলো বুঝে রাখা। কিন্তু এটা হলো সেকেন্ড ওভারটোন, দ্বিতীয় উপসুর, মূল সুর ছাড়া বাকি সবগুলো উপসুর। তাহলে একটা টান করা তারকে আমরা যদি তির্যক কম্পনে কাঁপাই, প্রথমেই বলেছি যে তির্যক কম্পনের অংশটাই আমাদের সিলেবাসে আছে, কাজে সেটা নিয়েই আমরা পড়ব। এখন পড়ছি টান করা তারের, এর পরের ক্লাসে আমরা বায়ুস্তম্ভের কম্পন সম্পর্কে পড়ব। পরেরটা আবার যদি ছবি আঁকি, নেক্সট যেটা, যে আমরা একই দৈর্ঘ্যের তার নিয়েছি, তার 1/4 করে জায়গাতে আমি হাত দিয়েছি মানে ওখানে কি তৈরি করেছি, নিষ্পন্দ বিন্দু বা নোড। তাহলে এটা কেমনভাবে কাঁপবে না, আমরা এখন বুঝে গেছি এতগুলো ছবি এঁকে এরকমভাবে কাঁপবে, এরকমভাবে কাঁপবে। তো λ/2, এটা কিন্তু ওই ল্যামডা নয়, এটা ধরে নেওয়া যাক এর ল্যামডাটা হচ্ছে λ4। তাহলে λ4/2, 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 এরকমভাবে আমরা এটাও ক্যালকুলেট করতে পারবো। আমরা আর করছি না, তোদের ইন্টারেস্ট থাকলে এটা করে দেখবি। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে মিড পয়েন্টটা আমার একটু হয়তো আঁকতে অসুবিধা হয়েছে, কিন্তু ব্যাপারটা বুঝে দেখ যে আমি যদি এইখানে হাত দিই, এখানে হাত দিই মানে এখানে কি তৈরি হবে, নিষ্পন্দ বিন্দু বা নোড। তাহলে মূল সুর, দ্বিতীয় উপসুর, কিন্তু তৃতীয় সমমেল বা এরপরে পঞ্চম সমমেল এগুলো থাকবে না। আমার তৈরি করা যে শব্দ বা এখান থেকে যে শব্দ বেরোচ্ছে তাতে ওগুলো থাকবে না। আবার এর যেখানে, এই দ্বিতীয়টার ক্ষেত্রে দেখাচ্ছি, এর যেখানে অ্যান্টিনোড তৈরি হয়েছে সেই জায়গাতে যদি হাত দিই, তাহলে আমরা কিন্তু সেখানে নোটগুলো দেখতে পাবো না। এটা অ্যাকচুয়ালি এটা এখানে হবে, হ্যাঁ, এটা আমার আঁকতে গণ্ডগোল হয়েছে, তো সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমি ইচ্ছে মতো আমার হাতগুলোকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় নোট তৈরি করতে পারি, এবং সেই নোট তৈরি করে আমরা বিভিন্ন কম্পাঙ্কের সুর ওখান থেকে বার করতে পারবো। মূল সুর, প্রথম উপসুর, দ্বিতীয় উপসুর, এবং দেখা যাচ্ছে যে তার ফার্স্ট হারমোনিক কোনটা হয় এটা শুরুতেই বলে দেওয়া, ফার্স্ট হারমোনিক হচ্ছে মূল সুরটাই। তাহলে ফার্স্ট হারমোনিক বা মূল সুর সেটা রইল, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক, এগুলো ফোর্থ হারমোনিক, ফিফথ হারমোনিক সবগুলোই বার করা যাবে। কিন্তু আমি ইচ্ছে মতো হাতটাকে বিভিন্ন জায়গায়, আমরা যে সমস্ত তারের যন্ত্রগুলো বাজানো হয় জানিস, গিটার, সেতার, সরোদ, এখন উকুলেলে বাজাচ্ছে সবাই, ম্যান্ডোলিন, এই সমস্ত যে তারের যন্ত্রগুলো আছে, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, সেগুলোর ক্ষেত্রে আমরা হাতকে, আঙুলকে ব্যবহার করি এবং বিভিন্ন জায়গায় চাপ দিই, সেখানে নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হয় এবং তারপরে তারটাকে কাঁপালে বিভিন্ন ধরনের সুর সেখান থেকে বেরোয়, এবং যারা ওটা বাজাচ্ছেন তাদের স্কিল, তারা সেটাকে সুন্দরভাবে আমাদের কাছে পৌঁছে দেন। তো এইটা ছিল মোটামুটিভাবে তারের তির্যক কম্পনের সম্পর্কে আলোচনা। তার সূত্র আমরা পড়েছি, এখান থেকে সূত্রগুলো বলা যায় যে দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক, টানের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক এবং
একক দৈর্ঘ্যের ভর ছোট m দিয়ে যেটাকে ডিনোট করেছিলাম তার বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তারপরে আমরা কীরকমভাবে এখানে নোড এবং অ্যান্টি নোড তৈরি হয় সেগুলো দেখালাম। এই ছবিটার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি এই জায়গাতে হবে না। এটা যদি একটু এঁকেও দিই, আরেকবার এঁকে দিই, তাহলে সুবিধা হবে। মোটামুটি এরকম আর এরকম, তাহলে দেখবি এটা অনেকটা মিলে যাবে। প্রথমে আঁকার ক্ষেত্রে একটু ভুল হয়েছিল, তাহলে কিন্তু অনেকটা এই ব্যাপারটা মিলবে। তো এই ব্যাপারগুলো আমরা টান করা তারের সূত্র থেকে পড়লাম। এরপরে যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কথা বললাম, ইনস্ট্রুমেন্টগুলোর কথা বললাম। তো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এই স্ট্রেচ স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, টান করা তারের যে যন্ত্রগুলো, সেই যন্ত্রগুলোকে আমরা, এটা ফর ইওর ইনফরমেশন, এই যন্ত্রগুলোকে আমরা 3 রকমভাবে কাঁপাতে পারি। একটা হচ্ছে গিটার, সেতার, সরোদ বা ইউকুলেলে, এই যন্ত্রগুলোতে কীভাবে কাঁপা হয়, ওটাকে খোঁচা মারা হয়, এটাকে ইংরেজিতে বলে প্লাকিং। তো এই ধরনের যে স্ট্রিংগুলো, এই ধরনের স্ট্রিংগুলোকে বলা হয় প্লাকড স্ট্রিং। এই ধরনের স্ট্রিংগুলোকে বলা হয় প্লাকড স্ট্রিং। আর আরেকটা হচ্ছে স্ট্রাইক করা হয়, ধাক্কা মারা হয়, হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, সেগুলোকে বলে স্ট্রাকড স্ট্রিং। স্ট্রাকড স্ট্রিং, অসুবিধা নেই। তো এটা কীরকম, আমি একটা উদাহরণ দিই। সন্তুর বলে একটা যন্ত্র আছে। সন্তুর যন্ত্রটা এমনিতে খুব কমন নয়, কিন্তু দেখবি এরকম একটা বক্স থাকে, এগুলো তো জানি সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে একটা কাঠের বক্স থাকে, এবং সেখানে অনেক রকম অনেকগুলো তারের বিভিন্ন জায়গায় তার রাখা আছে, সেই তারগুলো টান টান করে বাঁধা আছে, এবং এই রকমভাবে হাতুড়ির মতো ছোট ছোট এগুলো আঙুলে ঢুকে নিয়ে যায়, সেইগুলো দিয়ে ঠুকে ঠুকে এটাকে বাজানো হয়, বিভিন্ন সুন্দর সুর এখান থেকে তৈরি করা হয়, রাগ রাগিনী বাজানো হয়। ভারতবর্ষের একজন বিখ্যাত সন্তুর প্লেয়ার হচ্ছেন পণ্ডিত শিবকুমার শর্মা, টেলিভিশন বা গুগল খুলে দেখতে পাবে। তো এই যে সন্তুর, এখানে কি করা হয়, তারটাকে আঘাত করা হয়, বিভিন্ন জায়গায় আঘাত করা হয় এবং তার থেকে বিভিন্ন সুর বার করা হয়, সেটাকে বলা হয় স্ট্রাক স্ট্রিং। আর 3 নম্বর হচ্ছে বোর্ড স্ট্রিং। বোর্ড স্ট্রিং, বোর্ড স্ট্রিং কীরকম, বেহালা, ছট টেনে যেগুলো বাজানো হয়, বেহালা আমাদের খুব পরিচিত একটা যন্ত্র, বেহালা। সেখানে ওটাকে বো বলে, যেটা দিয়ে বাজানো হয় সেটাকে আমরা কি বলি, বো। তো এটা একটা স্টিকের মতো থাকে, আর এখানে একটা ওই রকম দড়ি বা তার বা ওই ধরনের একটা জিনিস থাকে, যেটা দিয়ে তারটাকে বিভিন্ন জায়গায় বাজানো হয় এবং সুর তোলা হয়। এবং হাতগুলোকে তো সব যন্ত্রের ক্ষেত্রেই আঙুলগুলোকে বিভিন্ন জায়গায় রাখা হয়। তো এইভাবে এই একটা স্ট্রিংকে কাঁপানো যায়। এটার থিওরি পরে অনার্সে গিয়ে হয়তো ফিজিক্স অনার্স পড়তে গেলে সেগুলো বড় বড় করে পড়তে হবে। তো এখানে আমরা শুধু ইনফরমেশনটা দিলাম যে একটা টান করা তারকে 3ভাবে কাঁপানো যায়। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সেইভাবে তৈরি করা হয়েছে, প্লাকড স্ট্রিং, স্ট্রাক স্ট্রিং আর বোর্ড স্ট্রিং। তাদের উদাহরণগুলোও দিলাম, এবং এগুলো সবই টান করা তারের যে থিওরি আমরা এতক্ষণ পড়লাম তার প্রয়োগ এখানে ঘটানো হয়। এইটা মোটামুটিভাবে আজকের ক্লাস এইখানে আমরা শেষ করলাম। এর একটা প্রয়োগ আছে, কিন্তু আমি ভেবেছি এরকমভাবে যে এর যে প্রয়োগ যেটা ল্যাবরেটরিতে করবো অর্থাৎ সোনোমিটার, এবং এরপরে যে বায়ুস্তম্ভের কম্পন পড়বো তার যে প্রয়োগ অর্থাৎ অনুনাদি বায়ুস্তম্ভের সাহায্যে শব্দের বেগ নির্ণয়, সেই দুটোকে একসঙ্গে একটা ক্লাসে পড়াবো। আজকের ক্লাস এখানেই শেষ হলো।